অনেক প্রতিকূল অবস্থা আমার এসেছে, অনেক কিছু এসেছে মাঝখানে। টাকা পয়সা খুব দরকার, খুব দরকার টাকা পয়সা। বাঙালি কিন্তু এরকম নয়, সেইটা যদি নতুন সরকার এসে বুঝতে পারেন। আমাদের বাংলা খুব রিচ ট্যালেন্ট পুল। থিয়েটার তাঁকে দিয়েছে সমষ্টির সহজপাঠ। তিনি জানেন হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার নামই থিয়েটার এবং জীবনও। মঞ্চের আলো অন্ধকার তাঁকে চিনিয়ে দিয়েছে বাঙালির মন আর মনন। রাজ্যে যখন রাজনৈতিক পালাবদল, তখন শিল্পের ভিতর দিয়ে সেই আবহমান বাঙালির আত্ম আবিষ্কারের প্রত্যাশা তাঁর। শিল্প আর সমাজের সেই সম্পর্ক সমীকরণ নিয়েই আনন্দবাজার.com-এর মুখোমুখি অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। যখনই কোনো পালাবদল হয়, আশা তো প্রচণ্ড করি। আমার বারবার একটাই কথা মনে হয় যে আমাদের বাংলা খুব রিচ ট্যালেন্ট পুল, খুব, এবং স্পেশালি আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে খুব রিচ ট্যালেন্ট পুল। এখানে যেমন অভিনয় হচ্ছে, পেন্টিং, মিউজিক, মানে স্কাল্পচার, সব রকম হচ্ছে আর কি। বাঙালির মেধা, বাঙালির মনন তো অন্য রকম। সেইটাকে যদি আরেকটু বেশি উজ্জীবিত করা যায়, আরেকটু বেশি ওই সবটাকে ফ্ল্যাট না করে দিয়ে, এই যে আলাদা বাংলা, যে আলাদা একটা জায়গা, আমাদের রক্তে যে রবীন্দ্রনাথ আছেন, বিদ্যাসাগর আছেন, রামমোহন আছেন, এই পুরো জিনিসটাকে যদি খুব সুন্দরভাবে বুঝে কেউ ট্যাপ করতে পারে ইনটু দিস, তাহলে খুব ভালো হয়। এটাই আশা আমার। বারে বারে মনে হয় যে আমি যেহেতু থিয়েটার করি মূলত, আমার মনে হয় থিয়েটার তো একটা কমিউনিকেশনের জায়গা, এবং এখন এই কমিউনিকেশন করা, মানুষের সঙ্গে মানুষের আলাপ, তাকে হাতে কলমে সব কিছু শেখানো, এই জিনিসগুলো যত বাড়বে, মানুষ তত ভালো থাকবে। এই একাকিত্ব থেকে অনেক কষ্ট তৈরি হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে, অনেক কিছু তৈরি হচ্ছে। পরস্পরকে গালাগালি করছি আমরা, খারাপ কথা বলছি, খারাপ কথা বলে আনন্দ পাচ্ছি, মারামারি করছি। কিন্তু এটা কিন্তু বাঙালি নয়, বাঙালি কিন্তু এরকম নয়। বাঙালি কিন্তু একটা কোনো গিভেন সিচুয়েশনে সবাই মিলে একসাথে রাস্তায় নেমে যেতে পারে। এই যেটা দুর্দান্ত ব্যাপার, এই যে একসঙ্গে মিলে থাকা, আড্ডা, কথা বলা, এইটাকে যদি ভালো করে দেখা যায়, এবং এই ক্ষেত্রে ফাইন আর্টসের খুব বড় একটা জায়গা আছে বলে আমি মনে করি। সেইটা যদি নতুন সরকার এসে বুঝতে পারেন, তারা যদি এই জায়গাগুলো তৈরি করেন, তাহলে বেঙ্গল ক্যান হ্যাভ আ রিভাইভাল, গ্রেট রিভাইভাল অফ আর্ট অ্যান্ড কালচার। আমি নিজে মনে করি যে এটা একদম ব্যক্তিগত আমার মত, যে আমি শেষ অবধি চেষ্টা করব। আমি এইটা ছাড়া আর কিছু করতে জানি না। আমি অভিনয় ছাড়া, থিয়েটার করা ছাড়া, অভিনয় করা ছাড়া জেনারেলি আমি তো কিছু করতে জানি না। অনেক প্রতিকূল অবস্থা আমার এসেছে, অনেক কিছু এসেছে মাঝখানে। ধর অর্থাভাব, বিশ্বাসের অভাব, অনেক কিছু এসেছে, হল না পাওয়া, অনেক কিছু। কিন্তু তা সত্ত্বেও আই হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য ফেথ যে আমি যদি করি, আমি পারবো করতে। এইটা মানে এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে ক্রিয়েটিভ এক্সপ্রেশন সবসময় যে 100% হবে সেটা নয়, কিন্তু চেষ্টা করতে করতে মাঝে মাঝে ওই বিদ্যুতের ছটার মতো ওটা হবে। ওটা জাস্ট বিশ্বাস করে যেতে হবে। আরেকটাও ক্ষেত্রে আমার বলার, যে একটা জীবনে মানুষকে কোনো একটা কাজই নিষ্ঠা ভরে করা উচিত। একটা জীবনে আমি আজকে ভাবলাম আমি করবো, কালকে ভাবলাম ওইটা হবে, কালকে ওরকম করে হয় না। এই যে এত অপশনস বেড়ে গেছে না, যে আমাদের যখন একটা শপিং মলে গিয়ে 50 রকমের শ্যাম্পুর মতো জীবনটা কিন্তু নয়। হ্যাঁ, যে এত অপশনস না করে একটা কোনো কাজ সেটা ভালো করে শিখে সেটাতে পারসিভিয়ার করে যাওয়া, তাহলে একটু বোধহয় আনন্দ হয়। এক সময় আমি ভাবতাম, যখন আমার একদম টাকা পয়সা ছিল না, ভাবতাম যে টাকা পয়সাই হচ্ছে জীবনের শেষ, এবং টাকা পয়সা খুব দরকার, খুব দরকার টাকা পয়সা, কিন্তু তারপরেও কিছু একটা থেকে যায়। ওইটার পিছনে যদি একটু দৌড়ানো যায়, বোঝা যায়, তাহলে ওই হ্যাপিনেস হয়তো খানিকটা পাওয়া যায়। এই হ্যাপিনেসের পিছনে দৌড়তে হবে বলে আমার মনে হয়, নট জাস্ট প্লেজার ইজ সামথিং কম সময়ের জন্য থাকে। হ্যাপিনেস, সেইটা কোনো কাজ করলে, শ্রম দিলে ওই হ্যাপিনেসটা আসে। মা তো আমার রক্তে আছে। আমার মা, আমার ছোট দিদা খুব বড় ভাস্কর ছিলেন, মীরা মুখোপাধ্যায়, সেন্টিনারি হলো ওনার। তো আমার মা, আমার ছোট দিদা, আমি ছোটোবেলা থেকেই দেখেছি। আমার দিদা অনায়াসে, মানে আমার দিদা যখন মারা যাচ্ছেন 90 বছর বয়সে, দিদার আমার নাম, মায়ের নাম সব ভুলে গেছে। রবীন্দ্রনাথের গানের লাইন ভুলেননি উনি।
তো ওটা ওনার রক্তে ছিল আর কি, মানে তো এই আর্ট প্র্যাকটিস আমাদের রক্তে। আমার মা যখন চলে গেল, আমি মায়ের জিনিসপত্র দেখছিলাম, আমার মায়ের ঠিক গোনা 20টা শাড়ি ছিল, 2টো বেহালা, 2টো সিনথেসাইজার, একটা গ্র্যান্ড পিয়ানো এবং অজস্র বই। তো দিস রেপ্রেজেন্টস, এই যে কালেকশন অফ থিংস রিপ্রেজেন্ট করে লোকটা কীরকম ছিল। এই মানে মায়ের সর্বক্ষণ এটা আমি খানিকটা দিদির মধ্যেও দেখতে পাই। দিদির কিন্তু সর্বক্ষণ রোজ এই কাজ করার মধ্যে কিন্তু তার আর্ট প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আর্ট প্র্যাকটিসটা জীবনের থেকে বিচ্ছিন্ন কিছু নয়। তো এইটাই আমি পেয়েছি। আমিও আমার সারাদিনে এই যে বলছি, আমি আলাদা করে পরিবার, আলাদা আলাদা কম্পার্টমেন্ট নয়, আমার পুরো জিনিসটাই একসঙ্গে। শুটিং করতে করতে গিয়ে শুটিংয়ের মধ্যে বলে দিলাম যে আমি একটু 15 মিনিট ঘুমিয়ে নিচ্ছি, শুটিং করলাম, আবার ওখান থেকে আমার থিয়েটারের ঘরে গেলাম। ওইটাই জীবন। আলাদা আলাদা করে না। আমার শ্বশুরমশাই শাশুড়িকে আমি বলি যে বাবাই দেখা হচ্ছে না, চলে এসো আমার কাছে। বাবাই হয়তো এসে এখানে দেখা করে চলে গেলো, এরকম। আমার বাবাও তাই। আর বাবার সাথে এখন যেটা হয় এক্সচেঞ্জ, বাবা একদম আলাদা, বাবা খুব লজিক্যাল, আমার মা খুব ইমোশনাল, আর বাবা ততটাই লজিক্যাল। তো এই দুটো ব্যালেন্স আমাকে খুব সাহায্য করেছে। এখন মা চলে যাওয়ার পর আরও বড় ইন্সপিরেশন। মা বাবা যতদিন থাকে ততদিন মনে হয় যে ও সামলাচ্ছে, ও ঠিক আছে। কিন্তু এখন মানে মনে হয় যে এটা আমার জুনুন, আমি করবই, কেউ থামাতে পারবে না আমাকে। সেই জুনুন থেকেই ইনস্টিটিউট বানিয়েছি, সেই জুনুন থেকেই 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করি। এবং শুধু মা বাবা কেন, আমার অনেক সিনিয়র্সদের দেখেছি আমি অক্লান্ত পরিশ্রম করতে। অনেক দেবশঙ্করদাকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে, এবং কখনো হিসেব না করতে যে আমি কি পেলুম। সেইটাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যেও এসেছে। এই যে মানে সপ্তর্ষিও তাই করে, আমার দলের অর্ঘ্যনিন্দিতাও তাই করে। অধিকাংশ সময়ই ওদের দিন রাত এক হয়ে যায়। এবং এই মানুষের এনার্জি দারুণ লাগে দেখতে, একদম ইটস থ্রবিং। এটাই তো বাঁচা, তাই না?